আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, ডার্ক রুমের এই এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় ভারত পাকিস্তান যে সাংঘর্ষিক অবস্থা থেকে বর্তমানে যুদ্ধবিরতিতে গেছে। সময় কম ছিল, কিন্তু ধ্বংসযজ্ঞ চলেছে, বেশ কিছু প্রাণহানি হয়েছে, সম্পদের ক্ষতি হয়েছে, আবার বাণিজ্যেরও ক্ষতি হয়েছে। বর্তমানে দুই পক্ষই যুদ্ধ বিরতি মেনে নিয়েছে, যেটা আমেরিকার উদ্যোগে হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে ভারত পাকিস্তানের এই সম্পর্কটা বা পরিস্থিতিটা অনেকটা আগ্নেয়গিরির সাথে তুলনা করা যায়। আগ্নেয়গিরিকে যেমন মাঝে মাঝেই অগ্নি উদ্গীরণ হয়, ঠিক একইভাবে এই সম্পর্কটা দুই প্রতিবেশীর সম্পর্কটা মোটামুটি এই পর্যায়ের। মাঝে মাঝেই এটার সম্পর্ক অবনতি হয়, অতি দ্রুত অবনত হয়, এবং তার পরিপ্রেক্ষিতে তাদের দুই দেশের বাণিজ্য বা অন্যান্য কার্যক্রম দারুণভাবে ব্যাহত হয়, প্রাণহানি হয়, সম্পদের ক্ষতি হয়। তো যাই হোক, এবারের এই যে পর্যায়ে গেল, তার আগে একটু আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, ভারত পরে পাকিস্তানের সম্পর্কটা ব্রিটিশ উপমহাদেশ বিভক্ত হওয়ার সময় থেকে, অর্থাৎ 1947 সাল থেকেই এরকম একটা উত্তপ্ত অবস্থা। কোনো সময় খুব ভালো ছিল না, কিন্তু এই 2014 সালে বিজেপি গভর্নমেন্ট, বিশেষ করে জনাব নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী অর্থাৎ তার নেতৃত্বাধীন সরকারের সময় থেকে সম্পর্কটা অবনতি হয়েছে, এবং সেখান থেকে উন্নতি হলেও খুব একটা বেশি হয়নি। এর একটা বড় কারণ হচ্ছে জনাব নরেন্দ্র মোদীর বিজেপি সরকার তথা বিজেপি, তারা উগ্র জাতীয়তাবাদে বিশ্বাস করে। এই উগ্র জাতীয়বাদ যে কিভাবে পৃথিবীকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল, সেটা যদি আমরা দ্বিতীয় মহাযুদ্ধের সময়ের কথা একটু বিবেচনা করি, জার্মানির উগ্র জাতীয়তাবাদ, ইটালির উগ্র জাতীয়তাবাদ, সেই থেকে পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে উঠে এসেছে। যদিও 1945 সালে জাপানে আণবিক বোমা, এবং পৃথিবীর ইতিহাসে একমাত্র আণবিক বোমা বিস্ফোরিত হয় নাগাসাকি এবং হিরোশিমাতে। তো যাই হোক, সম্পর্কটা আগ্নেয়গিরির মতো, প্রায় সময়ই অগ্নি উদ্গীরণ হয়। এখন আসি যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে সামরিক ক্ষতি, সেটার ব্যাপারে আমি আলোকপাত করব মূলত। তো ভারত স্বীকার করছে না যে তাদের কোনো বিমান ভূপাতিত হয়েছে, ড্রোন ভূপাতিত হয়েছে, কিন্তু পশ্চিমা গণমাধ্যমগুলো, বিশেষ করে ভারতের যে রাফায়েল জেট ভূপাতিত হয়েছে সেটা ফ্রান্সের। সুতরাং এই সমস্ত কোম্পানিগুলো তাদের যুদ্ধক্ষেত্রে অস্ত্রের ব্যবহার এবং সেটা দিয়ে কি লাভ হয়েছে বা কতটুকু প্রতিপক্ষকে ঘায়েল করতে পারছে, সেইগুলোকে বিবেচনা করে তাদের মূল্যায়ন করে, এবং তাদের এই অস্ত্র আরও কীভাবে বেশি কার্যকরী করা যায় তার জন্য গবেষণা করে। আর এর সাথে বিক্রয় মূল্য তো রয়েই গেছে। এখন আপনাদেরকে জানাচ্ছি যে এই দুটা দেশ, ভারত পাকিস্তান যুদ্ধ করলো, কিন্তু রাফায়েলের শেয়ার প্রাইস অর্থাৎ শেয়ার মূল্য কমে গেল। অন্যদিকে চীন এর এই 10C J-10 যে বিমানটা ব্যবহার করা হয়েছে, এবং বিশেষ করে যে এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র PL-15, এইটা খুব এদের দাম বেড়ে গেছে। তো দাম বাড়া কমার মধ্যে অবশ্যই একটা সঙ্গতি আছে, যে এই অস্ত্রটার ব্যবহার কেমন হয়েছে এবং কেমন কার্যকরী হয়েছে। সুতরাং যারা যুদ্ধে জড়ায়নি, যেমন ফ্রান্স এবং চীন, কিন্তু তাদের বাণিজ্যিক লাভ হয়েছে। তো এটা আমাদেরকে বিবেচনায় রাখতে হবে
যে দুই দেশের উত্তপ্ত পরিস্থিতি এবং সেটার সাথে অন্যান্য বিষয়াদি কিভাবে সম্পর্কিত। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে আমি বিবেচনায় আনার জন্য অনুরোধ করছি, সেটা হচ্ছে যে পাকিস্তান চীনের সহায়তায় চীনের সাথে সম্পূর্ণ সমন্বয় করে তাদের যে সিস্টেমটা ব্যবহার করা হয়েছে সেটাকে বলা হচ্ছে ABC। তো এই ইন্টিগ্রেটেড সিস্টেম যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করা হয়েছে, তো এ হচ্ছে টার্গেট অর্থাৎ লক্ষ্যবস্তুকে শনাক্ত করা এবং একটা পর্যায় পর্যন্ত তাদেরকে ধরে রাখা। বি হচ্ছে এই যে যুদ্ধ বিমানে করে পাইলট গেল, পাইলটে গিয়ে সে তার রেডারের তথ্য, সেই যে তথ্য তার নিজের বিমান থেকে পাচ্ছে এবং এই যে গ্রাউন্ড থেকে তাকে যে তথ্য দেওয়া হচ্ছে সব কিছু মিলায়ে এ বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ অর্থাৎ দৃষ্টিসীমানার বাইরে গিয়েও যাতে লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারছে, সে ভূমিতে হোক বা আকাশে হোক, এবং সেই অনুযায়ী সে মিসাইল ছুড়েছে। এখন মিসাইল ছোড়ার পরে অর্থাৎ বি গেল, পাইলটের কাজ শেষ, এরপরে আসছে সি, অর্থাৎ এই মিসাইলটা টার্গেটের কাছে যাচ্ছে এবং নিখুঁতভাবে যাচ্ছে টার্গেটকে নিশানা করে, এবং শেষ মুহূর্তে যার উদ্দেশ্যে ছোড়া হচ্ছে সে এটা বুঝতে পারছে এবং সেই ক্ষেত্রে তার রিয়াকশন টাইম খুব কম এবং তার প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়ার সুযোগ কমে যায়, এবং তার ফলেই হয়েছে এইভাবে এই যে ভারতীয় বিমান ধ্বংস হয়েছে। ভারত স্বীকার না করলেও বিভিন্ন তথ্যপত্রে মোটামুটি এটা নিশ্চিত হয়ে গেছে তাদের বিমান ভূপাতিত করেছে পাকিস্তান। তো এই যে ইন্টিগ্রেটেড সিস্টেম যেটাতে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে, এইটা একটা নতুন দিক এবং এইটা নিয়ে নতুন করে আবার গবেষণা শুরু হয়েছে। এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে, পাকিস্তান দাবি করেছে 3টা রাফায়েল বিমান যেটা ফ্রান্সের তৈরি, একটা Su-30 এবং আরেকটা হচ্ছে MiG-29। তবে পশ্চিমা গণমাধ্যমে এই সংখ্যা উল্লেখ না করলেও অবশ্যই তারা বলছে যে বিমান তাদের রাফায়েল বিমান ভূপাতিত হয়েছে। তো এইটা হচ্ছে যুদ্ধের সমরাস্ত্রের ক্ষয়ক্ষতি। এছাড়া আপনার ব্রাহ্মোস মিসাইল যেটা হাইপারসনিক মিসাইল, সেই স্টোর পাকিস্তান ধ্বংস করেছে বলে দাবি করেছে। আবার এদিকে ইন্ডিয়া দাবি করেছে যে পাকিস্তানের বিভিন্ন এয়ারফিল্ডে তারা আক্রমণ করে রানওয়েকে অকেজো করে দিয়েছে। তবে যুদ্ধ মানেই হচ্ছে ক্ষয়ক্ষতি, আর প্রাণহানির কথা আমি উল্লেখ করছি না, কারণ প্রচুর দুই দেশেরই বেসামরিক লোকজন নিহত আহত হয়েছে এবং স্থাপনারও ক্ষতি হয়েছে। কয়েকদিন আগে, 2 দিন আগে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রেক্ষাপটে উনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন। সেই জাতির উদ্দেশ্যে ভাষণে উনি আমাদের মানে দুই দেশের যে সমঝোতা, যুদ্ধবিরতি এবং আগামী দিনগুলো সম্পর্কে যে বার্তা দিয়েছেন, তাতে এই সহিংসতা আপাতত থেমে গেলেও বরং উনি ঘিয়ে আগুন দিয়েছেন। অর্থাৎ ওনার ভাষ্য অনুযায়ী যে যদি কোনো এরকম পেহেলগামের মতো ঘটনা হয় তাহলে আর তারা অপেক্ষা করবে না, তারা তাদের বিবেচনায় যেটা ভালো সেটাই করবে। সুতরাং এটা পরিস্থিতি আরও এগিয়ে নেওয়ার একটা ইঙ্গিত। তবে সাধারণত যেটা হয় যে যে জায়গায় মানুষ ভয় পায় সেই জায়গায় কিন্তু একটু উচ্চস্বরে কথা বলে। এখন এটা এরকম হচ্ছে কিনা সেটা একটু বিবেচনার বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ভারতের যে বিমান বাহিনী, সেই বিমান বাহিনী যতটা আধুনিক মনে করা হচ্ছিল, যত সামর্থ্যবান মনে হচ্ছিল, সেরকম আসলে না। কারণ পাকিস্তানের তুলনায় আপনার তাদের যুদ্ধ বিমানের সংখ্যা অনেক বেশি। সেই তুলনায় পাকিস্তানের অর্থনীতি ছোট, আয়তন ছোট এবং যুদ্ধ বিমানের সংখ্যাও কম। কিন্তু কাজের কাজ তারা যেটা করেছে, এই
চীনের সহায়তায় ইন্টিগ্রেটেড সিস্টেমের মাধ্যমে ভারতের বিমান বাহিনীকে বেশ কাবু করে ফেলেছে। প্রচুর ড্রোনও তারা ভূপাতিত করেছে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সামনে এসে যায় সেটা হচ্ছে শত্রু হচ্ছে আমার বন্ধু। তো ভারত পাকিস্তান শত্রু, আর পাকিস্তানকে সহায়তা করছে চীন, এবং চীনের লাভ হচ্ছে এখানে একটা হচ্ছে তাদের অস্ত্রের কার্যকরিতা পরীক্ষা করা, বন্ধু রাষ্ট্রকে সমর্থন দেওয়া, আরেকটা হচ্ছে চীনের সাথে যেহেতু ভারতেরও শত্রুতা আসে, সুতরাং ভারতকে তাদের অস্ত্রের প্রয়োগের মাধ্যমে সক্ষমতা যাচাই করা এবং দুর্বলতা খুঁজে বের করা, এবং সেই অনুযায়ী তারা পরবর্তী পদক্ষেপ নিয়েছে। এই গতকাল ভারতের অরুণাচল প্রদেশ, যেটা চীন তাদের দক্ষিণ তিব্বতের অংশ মনে করে, বেশ কয়েকটা জায়গাকে আবার চাইনিজ নাম দিয়েছে তাদের অংশ বলে। তো এরকম 47টা জায়গার নাম এ পর্যন্ত চাইনিজরা দিয়েছে। তো ভারত এবং চীনের সীমান্ত হচ্ছে 3400 কিলোমিটার মতো। তো তারা 3টা সেক্টরে বিভক্ত। পশ্চিমে ওই যে লাদাখ সেক্টর, সেন্ট্রাল সেক্টর, আর এই যে পূর্বের অরুণাচল, এই অঞ্চল নিয়ে একটা সেক্টর। চীন যেটা করেছে, ভারতের এই যে দুর্গম সীমান্ত এলাকাকে ব্যতিব্যস্ত রেখেছে ভারতকে, এবং ভারতের সামরিক এবং আর্থিক সামর্থ্য চীনের ধারে কাছেও নেই। আবার এদিকে পাকিস্তান পশ্চিম সীমান্তে ব্যস্ত রাখছে। চিন্তা করুন তো, যদি বাংলাদেশ স্বাধীন না হতো, বাংলাদেশ যদি পাকিস্তানের অংশ থাকতো, তাহলে ভারতকে কত সীমা, এই 3 দিক কীভাবে সামলাতে হতো। তো যাই হোক, অস্ত্রের ঝনঝনানি শোনা যাচ্ছে, কত কাছে বা দূরে সেটা না বোঝা গেলেও চারিদিকে রণপ্রস্তুতি আছে। আমার মনে হয় এই আঙ্গিকেই আমাদের বর্তমানে সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস যুদ্ধ প্রস্তুতির কথা বলেছেন। এটা নিয়ে অনেক ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি মনে করি যুদ্ধর প্রস্তুতি সবসময় থাকা উচিত, কারণ যুদ্ধ কখন হবে এবং কে শুরু করবে এটা অনেক ক্ষেত্রেই নিরূপণ করা কঠিন হয়ে যায়। বিশেষ করে ভারতের মতো দেশ যেখানে উগ্র জাতীয়তাবাদকে এগিয়ে নেওয়া হচ্ছে। 22শে এপ্রিল পেহেলগামে ঘটনার আগে কয়েক ঘন্টার আগেও কেউ জানতে পারেনি যে এরকম একটা পরিস্থিতির উদ্ভব হবে। কাজেই যুদ্ধ প্রস্তুতি সবসময় দরকার। আমরা সামরিক একাডেমিতে আমাদের সবসময় এবং আমাদের সামরিক জীবনে সবসময় যুদ্ধ প্রস্তুতির কথা বলা হয়েছে, এবং এটা এই জন্যই দরকার কারণ পরিস্থিতি কখন উদ্ভব হবে সেটা অনেক ক্ষেত্রেই আগে নিরূপণ করা কঠিন হয়ে যায়। এই যুদ্ধে কতগুলো খুব ভালো হয়েছে, চাইনিজ টেকনোলজি সম্পর্কে পশ্চিমাদের অনেক আগ্রহ বেড়েছে, এবং চাইনিজ টেকনোলজি, ওয়ার মেশিন যে এত কার্যকরী হবে তারা অনেকেই আগে চিন্তা করেনি, এবং এই কারণেই চাইনিজ অস্ত্রের শেয়ারের দাম বেড়ে গেছে, যেটা আমি আগে উল্লেখ করেছি। আরেকটা কথা, একটা রাফায়েল বিমানের যে দাম, তার প্রায় অর্ধেক দামে এই J-10 পাওয়া যায়। সুতরাং এই যে কার্যকরিতার যে পার্থক্যটা উঠে আসলো, যেটার পিছনে অবশ্য সবচেয়ে বড় কারণ, অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে তাদের পুরো সিস্টেমটাকে একটা নেটওয়ার্কের মাধ্যমে আনা, আর্লি ওয়ার্নিং, অ্যাকুজিশন অফ টার্গেট, তারপরে হচ্ছে ফায়ার, সব মিলায়ে একটা ইন্টিগ্রেটেড সিস্টেমের মাধ্যমে আনার কারণে এই J-10 এই সাকসেস। এবং সেখানে চীন এবং পাকিস্তানের যৌথ উৎপাদনের ফসল J-17 ব্লক 3 ফাইটারও অংশগ্রহণ করেছে। সামনের দিনগুলো আমরা কোনোভাবেই একটা পরিষ্কার হবে বা পরিস্থিতি শান্ত হয়ে যাবে সেরকম আমরা
চিত্র পাচ্ছি না। তো খেয়াল করে দেখুন, চীন এবং ভারত সর্বশেষ 2020 সাল থেকে তারা মোটামুটি সীমান্ত উত্তেজনার মধ্যে রয়েছে এবং 2020 সালে তাদের সামরিক বাহিনীর বেশ কয়েকজন হতাহত হয়। তারপরেও এই 2024-এর বাণিজ্যিক ডাটা হচ্ছে চায়না ভারতে রপ্তানি করেছে $118 বিলিয়ন, আর ইন্ডিয়া চায়নাতে রপ্তানি করেছে $16.67 বিলিয়ন। তার মানে এই বাণিজ্য ভারতে চীনের পক্ষেই রয়েছে। যুদ্ধ হয়েছে কিন্তু বাণিজ্য ঠিকমতো চলছে। এখন এইটা ছোট্ট একটা নোট আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফর করছেন এবং যতদূর খবর বেরিয়েছে সৌদি আরব এবং কাতার থেকে উনি বেশ কিছু যুদ্ধাস্ত্র বিক্রি এবং বোয়িং বিক্রি করার সম্মতি আদায় করেছেন। সো বাণিজ্য যুদ্ধ পাশাপাশি চলবে। তো যুদ্ধের কারণে বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয় এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। তো ভারত এবং পাকিস্তানের এই সাংঘর্ষিক অবস্থাটা কবে ম্রিয়মাণ হবে, কত স্থিতিশীল হবে সেটা বলা মুশকিল। আমরা কামনা করি পরিস্থিতি শান্ত হোক, কারণ মানব জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশের আর্থিক অবস্থা খুব ভালো না। এই যুদ্ধ ব্যয় যেন দেশের সেই দেশগুলোর জনগণের সমৃদ্ধির জন্য ব্যয় হয়, আমরা এই কামনা করি। ধন্যবাদ সাথে থাকার জন্যে। আসসালামু আলাইকুম।